রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। রাত থেকেই সেখানে বিভিন্ন জেলা থেকে আসা অনেকেই অবস্থান করছেন। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়ছে। নেতাকর্মীদের অনেকেই জামায়াতের লোগো সংবলিত টি শার্ট পরেছেন, কারো কারো মাথায় বাঁধা দলীয় ফিতা। অনেকেই এনেছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চের সামনে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের অনেকেই সেখানে শুয়ে বসে সময় কাটাচ্ছেন, কেউ কেউ দিচ্ছেন দলীয় স্লোগান। এদিকে সমাবেশ সফল করতে জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতাকর্মীর সমাগমের আশা করছেন দলটির নেতারা। নেতাকর্মীদের আনতে 4 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। সকাল 10টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর কথা রয়েছে। জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াত ইসলামী। এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। শুক্রবার বিকেলে জুলাই শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ ও উত্তর আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন নেতারা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্টের শহীদদের স্মরণে দোয়া, মৌন মিছিল ও সমাবেশ করে ঢাকা দক্ষিণ বিএনপি। শুক্রবার বিকেল ৩টার পর থেকেই পল্টনে জড়ো হয় ঢাকা দক্ষিণের হাজারো নেতাকর্মী ও সমর্থক। পরে জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াত ইসলামী। যেই জামায়াত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে। পরে নয়াপল্টন থেকে মিছিলটি কাকরাইল হয়ে রামপুরায় এসে শেষ হয়। এদিকে মিরপুরে জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল ও সমাবেশ করে ঢাকা উত্তর বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পিছিয়ে বা বানচাল করে কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। এদিকে নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত। অন্তর্বর্তীকালীন সময়ে যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার সেগুলি সম্পাদন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা যুদ্ধে জামায়াতের কোনো ভূমিকা ছিল না। এই দলটি এনসিপিকে ভুল দিক নির্দেশনা দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। অ্যানি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল একসাথে আন্দোলন সংগ্রাম করেছে। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গে তিনি আরও বলেন, সারা দেশে জনসংযোগ করছে এনসিপি। হঠাৎ পদযাত্রা কর্মসূচির নাম মার্চ টু গোপালগঞ্জ করার পেছনে কোনো হীন উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা দরকার। এই ধরনের অস্থিরতা চলতে থাকলে নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আপনাদের ভূমিকা কি? একাত্তর সালে আপনারা তো যুদ্ধ করেন না, দেশ স্বাধীনের জড়িত ছিলেন না। হামলা করে এনসিপিকে দমন করা যাবে না, সামনে আরও বড় লড়াইয়ের দিন আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক
নাহিদ ইসলাম। শুক্রবার নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের পদযাত্রায় তিনি এসব কথা বলেন। আর দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, এনসিপির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করছে ভারতীয় সব এজেন্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির পদযাত্রা কর্মসূচির 18তম দিন। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। পরে সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, রাষ্ট্রের প্রয়োজনেই। আমাদের পরবর্তী বাংলাদেশ কোনো নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি সার্জিস আলমের। জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ভারতীয় সব এজেন্ট এনসিপির বিরুদ্ধে, এমন অভিযোগ দলটির সদস্য সচিবের। ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। মাফিয়াতন্ত্রকে বিচারের আওতায় আনার দাবি করে নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা এখনো সন্ত্রাসী হুমকি পাচ্ছেন। খেলার নিয়ম বদলাইতে হবে, কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখন বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। ভারতীয় তাবেদার মুক্ত দেশ গড়তে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে এনসিপি নেতা বলেন, মুজিববাদের পতন না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই পদযাত্রা নতুন মাত্রা এনেছে এনসিপির রাজনীতিতে। কর্মসূচি ঘিরে মাঠে সক্রিয় দলটির নেতাকর্মীরা। সামনে আসছেন আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরাও। পদযাত্রা সামনে রেখে চট্টগ্রামে চলছে নতুন হিসাব নিকাশ। জুলাই পদযাত্রা ঘিরে উজ্জীবিত এনসিপির নেতাকর্মীরা। কর্মসূচি অনুযায়ী কয়েকদিনের মধ্যে চট্টগ্রামে এনসিপির সমাবেশ। এতে আগামী নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদেরও সামনে আনবে দলটি। সম্ভাব্য অনেক প্রার্থী স্থানীয় পর্যায়ে জনসংযোগ বাড়িয়েছেন এরই মধ্যে। এনসিপি নেতারা বলছেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে গড়ে ওঠা দলটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এখন জনগণের আরও কাছে পৌঁছাতে চান তারা। এই পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে সেখান থেকে তারা রেহাই পেতে চায়। তো আমাদের আত্মবিশ্বাস, মানুষ আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছে, তারও এই পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে আমাদের আত্মবিশ্বাস চট্টগ্রামের যে 16টা আসন আছে তার মধ্যে কমপক্ষে 10 থেকে 12টি আসন জাতীয় নাগরিক পার্টি নিশ্চিতভাবে বিজয় লাভ করবে। পথসভাগুলোতে অনেক মানুষের, আমরা বিভিন্ন পেশা শ্রেণীর মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তরুণদের পাশাপাশিও। তো সুতরাং আমরা আশা করছি যে এই পদযাত্রাটা যখন 64 জেলায় পদযাত্রা শেষ হবে, তখন আমরা এই তরুণের পাশাপাশি আরও সাধারণ যে জনগণ, তাদেরকেও আমরা আমাদের এই দলে তাদের সাপোর্টগুলো পাবো। নতুন ভোটারদের এনসিপির প্রধান শক্তি মনে করা হচ্ছে। তবে ভোটে সাফল্য পেতে সংগঠন গুছিয়ে আনা জরুরি। চট্টগ্রামের এই 15-16টা আসনের মধ্যে এখনও তো কোনো দল প্রার্থী ঘোষণা করেনি। এমনি ব্যক্তিগত পর্যায়ে বা সামাজিক পর্যায়ে দীর্ঘ জনসংযোগ করছে। জনসংযোগ করা হলে আর যদি জনগণ তাদেরকে গ্রহণ করে, তাহলে এটা খুব আশ্চর্যের বিষয় হবে না যে অনেক নতুন নেতৃত্ব এই সামনে নির্বাচন যদি হয় উঠে আসতে পারে। আগের নির্বাচনগুলোতে চট্টগ্রামের 16 আসনে বড় দলগুলোর দাপট দেখা গেলেও এবার পরিবর্তিত প্রেক্ষাপটে চলছে নতুন হিসাব নিকাশ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে উদযাপিত হল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্যান্স ডে। দিনটি স্মরণে শুক্রবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট এবং ড্রোন শো। আয়োজনে একত্রিত হন জুলাই আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরতে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলের এমফি থিয়েটারে অনুষ্ঠিত হয় প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয় গণ অভ্যুত্থানে আহত এবং নিহত শিক্ষার্থীদের গল্প। নির্মমতার শিকার হবে এটা 18 জুলাই না আসলে কেউ কখনো উপলব্ধি করতে পারতো না। জুলাই গণ অভ্যুত্থানে দমন-পীড়নের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তথ্যচিত্রের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন ব্যান্ড দল। পরে ড্রোন শোর মাধ্যমে তুলে ধরা হয় আন্দোলনের চিত্র। 24 জুলাইয়ের মতো দেশের ক্রান্তিকালে বারবার এগিয়ে আসবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই প্রত্যাশা থেকে এমন উদযাপন বলছেন আয়োজকরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে হামলার ঘটনায় গ্রেপ্তার 164 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে 2600 জনকে আসামি করে 3টি মামলা করে পুলিশ। এদিকে সহিংসতায় আহত আরেকজনের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের পর দ্বিতীয় দিনেও থমথমে গোপালগঞ্জ। দ্বিতীয় দফায় বাড়ানো কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়। কোনো লোকজন নাই, ইনকাম নাই, সব দোকানপাট বন্ধ। কারফিউর কারণে তো মানুষ ঘর থেকে রাস্তাঘাটে আসে না। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা কারফিউ শিথিল করায় কাঁচাবাজার সহ বিভিন্ন সড়কে বাড়ে মানুষের উপস্থিতি। দিন আনা দিন সমস্যা আছে, যার কারণে আমরা একটা টেনশনের ভিতরে আছি বা একটা ইসের ভিতরে আছি, সমস্যার ভিতরে আছি। আর আশা আকাঙ্ক্ষা যে আমরা নিরাপদে বাসায় ফিরে যেতে পারি, কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই আমাদের চাওয়া পাওয়া। সংঘর্ষের 2 দিন পর শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। এদিকে সংঘর্ষে আহত অটোরিকশা চালক রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে বুধবারের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। 3 বছরের জন্য OHCHR এর সমঝোতা স্মারক সই হয়েছে। তবে এটি প্রত্যাখ্যান করেছে কয়েকটি ইসলামী দল। বাদ জুমা বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশে জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপন প্রতিহতের ঘোষণা দেন নেতারা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের জন্য সরকার ও জাতিসংঘের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে 3 বছরের জন্য এই সমঝোতা হয়েছে। জাতিসংঘের পক্ষে ভলকার তুর্ক ও অন্তর্বর্তী সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সমঝোতায় সই করেন। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে উঠে আসে শেখ হাসিনার বিচার, গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা ও চাঁদাবাজির বিষয়গুলো। এত কিছু হচ্ছে তোমরা কি করো? জনগণের বেতন দিচ্ছ না, তোমরা কাজ করছো না। কাজ না করতে পারলে আত্মসমর্পণ করো যে আমরা কাজ করবো না, আমরা আওয়ামী লীগের দোষর। শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, অতএব শেখ হাসিনার কোনো আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। এ সময় মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে সমালোচনা করেন বক্তারা। বলেন, কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেয়া হবে না। বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব। এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে। তাদের অফিস বাংলাদেশে কেউ দাবি করে না, মিছিল হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। মানবতার নামে ভণ্ডামি চলবে না, মানবতার ইসলামের দুশ্মনী করা চলবে না। কাজে অফিস আমরা চাই না। যদি এই অফিস দেন, প্রয়োজনে আপনার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে দেবো ইনশাল্লাহ। পরে মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করে দলগুলো। নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়নে নতুন তহবিল করা হলেও তা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
উদ্যোক্তারা বলছেন, বিভিন্ন শর্ত থাকায় এই উদ্যোগ নতুন ও ছোট ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে না। অতীতে এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর না হওয়ায় স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ তাদের। একটি দেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে স্টার্টআপ খাতের ভূমিকা অনেক। বর্তমানে বাংলাদেশে 10,000-এর বেশি স্টার্টআপ আছে, যেখানে বেশিরভাগ স্টার্টআপই বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল। সম্প্রতি স্টার্টআপ খাতের উন্নয়নে নতুন নীতিমালা প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপগুলোতে দেশীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর মুনাফার অর্থ দিয়ে প্রায় 1,200 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। 6 থেকে 12 বছর বয়সী স্টার্টআপ প্রতিষ্ঠান এ তহবিল থেকে 4% সুদে সর্বোচ্চ 8 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে, যা আগে ছিল সর্বোচ্চ 1 কোটি টাকা। তবে এই নীতিমালা ছোট উদ্যোক্তাদের জন্য তেমন কার্যকরী নয় বলে মনে করছেন স্টার্টআপ খাত সংশ্লিষ্টরা। এছাড়া তহবিল অনুমোদনে সুনির্দিষ্ট কাঠামো থাকার পাশাপাশি বিতরণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত জরুরি বলে দাবি তাদের। এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে যে সেই সিকিউরিটি যারা ছোট ছোট যে কোম্পানিগুলো আছে বা স্টার্টআপ গুলো আছে, তারা হয়তো সে মর্টগেজ দিতে পারবে না। মর্টগেজ না দিতে পারার কারণে তারা হয়তো সেই যে ঋণটা পাওয়ার কথা ছিল বা লোনটা পাওয়ার কথা ছিল সেটা হয়তো পাবে না। তারা এখন বড় বড় শিল্প গোষ্ঠী আছে, তারাই কোনো না কোনো একটা আইটি উইং খুলে বা স্টার্টআপ খুলে এইটার জন্য আসলে ফান্ডটাকে অ্যাপ্লাই করলো কিনা। অতীতে এরকম উদ্যোক্তা তহবিল সফল হয়নি জানিয়ে বিশ্লেষকরা বলছেন, এই তহবিল বন্টনের প্রক্রিয়া আরও গতিশীল করা জরুরি। পাশাপাশি এতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ তাদের। ইকুইটি এন্টারপ্রেনার্স ফান্ড খুলেছিলাম 200-300 কোটি টাকা দিয়ে, সেটা মোটামুটি লুটপাট হয়ে গেছে। আইসিবির মাধ্যমে ডিস্ট্রিবিউট করার কথা, যাদের কাছে টাকা নিয়েছেন তাদের মধ্যে আমরা অ্যাকাউন্টেবিলিটি আনতে পারি নাই। তবে ভালো দিক হচ্ছে সেগুলা থেকে বাংলাদেশ ব্যাংক কিছুটা হলেও শিখেছে এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব আমাদের সাথে স্টার্টআপ গুলোর সাথে বসেছিল, বিশেষভাবে আমরাও আলাপ আলোচনা করেছিলাম। এর আগে স্টার্টআপ খাতের জন্য 2021 সালের 29 মার্চ 2 ধরনের তহবিল গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। এবার এ তহবিলের বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঠিক পরিচালন কাঠামো জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে যশোরে বীজতলা, কাঁচামরিচ, পটল সহ বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে গোড়া পচা সহ নানা রোগবালাই। পরিস্থিতির উত্তরণে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছেন না চাষিরা। চলতি মাসে কখনো থেমে থেমে আবার কখনো টানা বৃষ্টিতে যশোরে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন ফসল। কৃষি বিভাগের তথ্য বলছে, বৃষ্টিতে 1,254 হেক্টর রোপা আউশ, 590 হেক্টর আমনের বীজতলা, 681 হেক্টর সবজি, 625 হেক্টর পাট সহ 3,191 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। তারা বলছেন, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় সবজিতে রোগবালাই দেখা দিয়েছে। টানা 4-5 দিন বর্ষায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধান আমরা কিভাবে লাগাবো কোনো পরিস্থিতি আমরা খুঁজে পাচ্ছি না। বীজটা সব নষ্ট হয়ে গেছে। মনে করেন এখন বীজ কিনতে গেলে আছে 2-4 হাজার টাকা লাগবে। শাক সবজি, তারপরে ধানের বীজ রোপণ, এগুলো সব একাধারে অনাগত বৃষ্টিতে তলিয়ে গেছে। পরিস্থিতি উত্তরণে মাচা পদ্ধতি, শেড স্থাপন, দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস তাদের। কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যেগুলো আগাম শীতকালীন জাত আছে বা আগাম যেগুলো জাত আছে, আর্লি যে জাতগুলো আছে সেগুলো আমরা প্রতিস্থাপন করার। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের যে মরিচ, প্রায় 460 হেক্টর জমিতে আমাদের মরিচের আবাদ ছিল এবং এর ভিতরে 120 হেক্টর জমি আমাদের এই অতিবৃষ্টিতে আক্রান্ত হয়েছে। কৃষকদেরকে বলছি সেই সমস্ত জমিতে যাতে অন্যান্য শাকসবজি, আর্লি শীতকালীন শাকসবজিতে চলে যেতে পারে। যশোরে বৃষ্টির কারণে আবাদ হওয়া 61,000 হেক্টর জমির মধ্যে 8 ভাগ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরায় 1 সপ্তাহের টানা বৃষ্টিতে 1,000-এর বেশি মাছের ঘের ভেসে গেছে। ব্যাপক লোকসানের শঙ্কায় মাথায় হাত চাষিদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। 1 সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার 7 উপজেলার নিচু এলাকা, ভেসে গেছে বহু মাছের ঘের। চাষিরা জানিয়েছেন, জেলায় ছোট বড় মিলিয়ে মাছের ঘের আছে 61,000। বাগদা, গলদা সহ বিভিন্ন মাছের উৎপাদনও বেশ ভালো। 1,000-এর বেশি মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতির পরিমাণ 50 কোটি টাকার বেশি বলছেন তারা।
পানি টানি সরাতে পারি না, এর কারণে আমাদের ঋণগ্রস্ত হয়ে গেছি, আমরা খুব অসহায়ের ভিতরে পড়েছি। আমাদের এই একটাই হলো পেটের ভাত জোগায় এই মাছে। এই সাতক্ষীরা জেলায় সোনার ফসল হলো মাছ, এই মাছ যদি না থাকে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো। আমার 40-50 বিঘে জমির ঘের, অন্তত 10-15 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। আমরা এই বর্ষার ইয়েতে তোলাই গেছে সবকিছু। তবে কি পরিমাণ মাছের ঘের ভেসে গেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমরা ওভার ফোনে আমাদের চাষিদের সাথে আমাদের অফিসাররা যোগাযোগ করছে। এইভাবে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছি এবং যদি ক্ষয়ক্ষতি কোনো বড় হয় সেটা নিরূপণ করে আমরা যথাযথ কর্তৃপক্ষের সরবরাহ করব। এবছর জেলায় বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা 32,000 মেট্রিক টন। তবে বৃষ্টিতে মাছের ঘের ভেসে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা মাছ চাষিদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যে এলাকায় যত বেশি ফড়িং থাকে সেখানকার পরিবেশ তত ভালো। মশা, পিঁপড়া, মাছি সহ ক্ষতিকর ছোট পোকামাকড় শিকার করে খায় বলে ফড়িংকে উপকারী পতঙ্গ বলে ডাকেন প্রাণী গবেষকরা। অথচ আবাসস্থল, ডোবা, জলাশয় ও ঝোপঝাড় উজাড় হওয়ায় ফড়িং সহ প্রজাপতি, মৌমাছির অস্তিত্ব এখন চরম হুমকির মুখে। পৃথিবীর প্রাচীন পতঙ্গ ফড়িং। প্রায় 30,000 বছর আগে এদের জন্ম। বাহারি রঙের স্বচ্ছ ডানায় একটানা উড়তে পারে 30 কিলোমিটারেরও বেশি পথ। পানিতে ডিম পাড়ে বলে পুকুর, হ্রদ, ঝর্ণা বা জলাভূমির ধারে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় ফড়িং। শুধু দেখার প্রশান্তি নয়, পরাগায়ন করে কৃষিতে রাখছে বিশাল অবদান। আবার মশা, পিঁপড়া, মাছিসহ ছোট পোকামাকড় শিকার করে খায় এই প্রাণী। তবে ধীরে ধীরে জলাশয়, ঝোপঝাড় কমে যাওয়ায় ও অসচেতনতায় বিপন্নর পথে উপকারী এই প্রাণী। গঙ্গা ফড়িংয়ের লেজে সুতো বেঁধে খেলার একটা চর্চা এখনও রয়েছে গ্রামীণ ছেলেদের মধ্যে। খেলার ছলে নিষ্ঠুরতাটা শিখছে প্রাণীর প্রতি, এবং এই প্রভাব কিন্তু একটা সময় তাকে সাইকোলজিক্যালি অনেক বড় একজন নিষ্ঠুর ব্যক্তিতে পরিণত করে। বাচ্চাদের পাঠ্য বইয়ে যদি এই বিষয়গুলো ইনক্লুড করা যায় তাহলে তারা শুরু থেকেই একটা বার্তা পেয়ে যাবে যে কিভাবে আমরা এই সকল বন্যপ্রাণীকে রক্ষা করতে পারি। গবেষকরা বলছেন, পূর্ণবয়স্ক ফড়িং পানিতে ডিম পাড়ে এবং পানিতেই এর বাচ্চা জন্মে। যে এলাকায় যত বেশি ফড়িং থাকে সেখানকার পরিবেশ তত ভালো। রাজধানীতে একসময় 50 প্রজাতির ফড়িংয়ের দেখা গেলেও এখন তা কমেছে। তাই ফড়িং সহ প্রজাপতি, মৌমাছির মতো উপকারী পতঙ্গ প্রজাতি বাঁচিয়ে রাখতে উদ্যোগ নেওয়া জরুরি। যেখানে ফড়িংয়ের উপস্থিতি বেশি থাকবে সেখানে অন্যান্য প্রাণীর সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। বিভিন্ন রকম পাখি, বিভিন্ন রকম প্রজাপতি, ব্যাঙ বা আদার্স যে প্রাণীগুলো আছে। কিন্তু যখনই আমার এই প্রাণীগুলো ফড়িংয়ের সংখ্যা কমে যাচ্ছে, তার সাথে কিন্তু পুরো ইকোসিস্টেমের একটি চেঞ্জ আমরা লক্ষ্য করি। সম্প্রতি বাংলাদেশের নতুন 3 প্রজাতির ফড়িংয়ের দেখা মিলেছে। তবে একসময়ে দেশে শতাধিক প্রজাতির ফড়িং থাকলেও প্রতিকূল পরিবেশের কারণে ক্রমেই তা কমে আসছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।